এবারের পরের পার্টটা শুরু হলো সরল দোলগতির গাণিতিক বিশ্লেষণ। এইটা করতে গেলে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের কনসেপ্ট লাগবে। সেই যারা ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে ভিডিওগুলো আগে আপলোড করা ছিল সেগুলো দেখে নিয়েছে বা মানে জানে জিনিসটা, তাদের কোনো প্রবলেম হবে না। কিন্তু যারা ওটা জানি না তাহলে তারা একবার দেখে নিক ওই ভিডিওটা, মানে ওই ভিডিও দুটো, প্রথমটা দেখলে প্রথমটা আর দ্বিতীয়টা এই প্লে লিস্টেই আছে। তো না হলে এই জায়গাটা বুঝতে একটু অসুবিধে হতে পারে। আচ্ছা, কারণ পুরো ডিটেলড ক্যালকুলেশন ওখানে বলা আছে, এখানে ওই কনসেপ্টটা অঙ্কটা ওখানে শেখানো আছে, এখানে অঙ্কগুলোর রেজাল্টগুলো নিয়ে আলোচনা হবে এখানে। তো যার যদি ভুলে গিয়ে থাকে তাহলে একবার ভুলে গেলেও, আর যদি খাতায় লিখে নেওয়া থাকে ভিডিও থেকে তাহলেও যেন একবার দেখে নেয় এই পার্টটা শুরু করার আগে। বা এটাও করতে পারে, শুরু করে যেখানে আটকে গেল সেখানটা দেখে নিতে পারে, যেটা বেস্ট হয়। আচ্ছা, সরল দোলগতির গাণিতিক বিশ্লেষণ। তাহলে আমাদের এবার এই যে সরল দোলগতি কাকে বলে সেটা আমরা জেনেছিলাম। সরল দোলগতির সমীকরণ কীভাবে বানাতে হয় সেইটা দেখার জন্য আমরা দেখেছিলাম যে কোয়াসা সাইন দিয়ে লেখা যায়, কিন্তু সেটা কিভাবে এলো সেটা আমরা একটা কিভাবে তৈরি করেছিলাম, আমরা একটা জিওমেট্রিক্যাল পদ্ধতিতে তৈরি করেছিলাম। সেটা আরও ডিপে যেতে যে কিভাবে আসছে, আর কি চেঞ্জ হতে পারে, কারণ এর পরে সিম্পল হারমোনিক মোশনের অনেক ভেরিয়েশন হবে যেগুলো পরের পার্টগুলোতে আছে। তো সেই জায়গাটা শুরু করতে গেলে আমাদের এইটা জানা দরকার। দেখা যাক, আমরা আমাদের জানা জায়গা থেকেই শুরু করব। পূর্বের উদাহরণে যদি ব্লকটির ভর m হয় এবং কোনো মুহূর্তে সাম্যাবস্থান থেকে x দূরত্বে থাকলে ব্লকটির উপর প্রত্যানায়ক বল F হবে। এগুলো বলে দেওয়া হয়েছিল, দুবারই আলোচনা করা হয়েছিল, সেই কথাই আছে। তাহলে F = -kx, এটাই আমাদের স্টার্টিং পয়েন্ট আলোচনার আজকে, যেখানে k হলো প্রতি একক সরণে ক্রিয়াশীল প্রত্যানায়ক বল। কেন প্রতি একক সরণে প্রত্যানায়ক বল করে দেখিয়ে দিই। তাহলে F = -kx, তাহলে আমি যদি k এর ডেফিনেশনটা নিতে চাই, আমি ম্যাগনিটিউডগুলো নিয়ে যদি শুধু কাজ করি তাহলে F = kx আসছে, আমি শুধু ম্যাগনিটিউড নিয়ে কাজ করছি। তাহলে k এর ভ্যালুটা কত হবে, F / x। তাহলে পার ইউনিট ডিসপ্লেসমেন্টের জন্য, প্রতি একক সরণের জন্য, কোথা থেকে সরণটা, তার সাম্যাবস্থান থেকে সরণের জন্য, তাহলে যে পরিমাণ বল তার উপর কাজ করবে তাহলে তাকেই বলবো বল ধ্রুবক বা ফোর্স কনস্ট্যান্ট। স্প্রিংয়ের ক্ষেত্রে এটাকে স্প্রিং কনস্ট্যান্টও বলে। এটা কিন্তু খুব জরুরি একটা কনসেপ্ট, যেটা আমরা পরে আরও ইউজ করব, এটাকে এক্সটেন্সিভলি ইউজ করব আমরা সিম্পল হারমোনিক মোশনের প্রবলেমগুলোতে। এবং সিম্পল হারমোনিক মোশনের এই কনসেপ্টগুলো এটা আগে পড়ানোর কারণটাই হলো বিভিন্ন চ্যাপ্টারে কিন্তু ঘুরে ফিরে আসবে। গ্র্যাভিটেশনেও একটা ছিল, কিন্তু সেটাকে এই সিম্পল হারমোনিক মোশন পড়ানো হয়নি বলে ওটা স্কিপ করতে হয়েছে আমাকে, ওটা আবার আসবো। তারপরে যখন ফ্লুইড মেকানিক্স হবে তখন, যখন হাইড্রোস্ট্যাটিক্স হবে তখন একটা থাকবে। তো এরকম অগন্তি এই সিম্পল হারমোনিক মোশনের অ্যাপ্লিকেশন আছে অল ওভার দ্য ফিজিক্স, যেটা আমাদের 11-12 কারিকুলামে আছে। তো এই জন্য এই চ্যাপ্টারটা কিন্তু খুবই জরুরি এবং খুব বাঁধা ধরা কিছু ফরম্যাট আছে, সেইগুলো বুঝে নিলে অঙ্কগুলো বেশ ইজি হয়ে যায়। যাই হোক, তাহলে এই জন্য বলা হয় তাহলে প্রতি একক সরণে ক্রিয়াশীল প্রত্যানায়ক বল। আচ্ছা, নেগেটিভ চিহ্ন F এবং x যে বিপরীতমুখী তা বোঝায়। এবার আমরা যেটা করছি নিউটনের, এবার বলকে কি লিখতে পারি, ভর ইন্টু ত্বরণ। তাহলে ভর ইন্টু ত্বরণ মানে সরণের ডবল ডেরিভেটিভ, সেটাই লিখেছি = kx। তাহলে এবার এইটাকে রাখলাম, এটাকে এইদিকে নিয়ে এলাম, করলাম। এবার এই k
কোনো একটা আমি যে সিস্টেমটা নিয়ে কাজ করছি, যে সিস্টেমটা নিয়ে তার জন্য ইকুয়েশনটা লিখছি, তার ক্ষেত্রে তো কেটা ধ্রুবকই হবে, কারণ যদি তার স্প্রিংটা থাকে বা মানে যে সিস্টেমটা করছে সিম্পল হারমোনিক মোশন, তার তো আর কেটা চেঞ্জ হবে না সেই মুহূর্তে, তাহলে কে আর ভরটাও তার পাল্টাবে না, তাহলে এটা একটা কনস্ট্যান্ট পার্ট। তাহলে এটাকে আমরা ওমেগা স্কোয়ার দিয়ে লিখলাম। এবার ওমেগা স্কোয়ার দিয়ে লিখে কী লাভ হবে সেটা তার পরে বোঝা যাবে। এখন আমরা ওমেগা স্কোয়ার কি অ্যাঙ্গুলার ভেলোসিটি এইসব আমরা এখন ভাবনা চিন্তা করছি না, ওমেগা স্কোয়ার হলো একটা ধ্রুবক, ব্যাস। এখন আমরা শুধু ম্যাথামেটিক্যাল পার্টটাই দেখছি, পরে এটার সাথে কি ইমপ্লাই করছে সেটা অটোমেটিক আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে সময়ের সাথে সাথে। তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম ধ্রুবক। এবার এটি একটি দোলগতির অবকল সমীকরণ। অবকল সমীকরণ কাকে বলে ওটা আলোচনা করা হয়েছিল আগে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ভিডিওতে। সমীকরণটি রৈখিক, লিনিয়ার, দ্বিতীয় ক্রমের। এবার এর যে ডিগ্রি এটা 1 আছে, তো আমরা জানি রৈখিক কাকে বলে, দ্বিতীয় ক্রমের, অর্ডার 2, হাইয়েস্ট ডেরিভেটিভের অর্ডার 2, সমঘাত হোমোজেনাস কারণ ইকুয়াল টু 0 আছে, এখানে কোনো টার্ম নেই, এবং স্থির এটি সরল দোলগতির অবকল সমীকরণ। আমরা জানি সমীকরণটি রৈখিক, লিনিয়ার, দ্বিতীয় ক্রমের। লিনিয়ার কাকে বলে আমরা পড়েছিলাম, দ্বিতীয় ক্রমের কাকে বলে আমরা জানি, দ্বিতীয় ক্রম তার মানে যে ডেরিভেটিভটা আছে তা সেই ডেরিভেটিভের হাইয়েস্ট অর্ডারটা 2, সেটাই হলো ক্রম। রৈখিক মানে এদের যে ডিগ্রিটা সেগুলো 1 আছে। হোমোজেনাস ইকুয়াল টু 0 আছে, এখানে কোনো কিছু নেই আর। এবং স্থির গুণাঙ্কের কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টসের সমীকরণ, এর সাথে তো কোএফিসিয়েন্ট কত 1, এর সাথে ওমেগা স্কোয়ারও ধ্রুবক, 1ও ধ্রুবক, তাহলে উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট এবং স্থির গুণাঙ্কের সমীকরণ। এই সমীকরণের সমাধান করার জন্য মনে করি পরীক্ষাধীন সমাধানটি হলো এরকম ট্রায়াল সলিউশন ধরে নিতে হয়, আগে শেখানো হয়েছিল। তাহলে x ইকুয়াল টু c টু দি পাওয়ার অফ mt। এবার এই ট্রায়াল সলিউশনটাকে এখানে ফিট করিয়ে আমি c এর ভ্যালুটাকে দিয়ে অ্যাডজাস্ট করে এর সলিউশনটা বানাবো, এই হলো আমার লক্ষ্য। তাহলে dx dt এইটা নিলাম, d2x dt2 পেলাম। এবার এই দুটো ভ্যালুকে এখানে আমি বসিয়ে দেবো। এইটা আমার সাথে সাথে হাতে করে খাতায় করলে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে আর তৈরি হয়ে যাবে। তাহলে বসিয়ে যেটা পাচ্ছি সেটা হলো এইটাকে কমন নিলে, কারণ এর উপর তো কাজ করে না ডেরিভেটিভের জন্য, এবার এইটাকে এক্সট্রাক্ট করে নেবে, তাহলে এম স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার সি টু দি পাওয়ার অফ ওমেগা টি ইকুয়াল টু 0 এইটা আসবে ডিফারেনশিয়াল ইকুয়েশনে ট্রায়াল সলিউশনটা বসিয়ে। কিন্তু সি টু দি পাওয়ার অফ এমটি এটাকে তো আমরা সলিউশন ধরে নিয়েছি, তাহলে সলিউশনটা তো আর 0 হলে তো হবে না, তাই নট ইকুয়াল টু 0। তাহলে এই বাকিটাকে তাহলে 0 হতে হবে, তাহলে বাকিটাকে কী হবে, এম স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে মাইনাসের জায়গায় আই স্কোয়ার লিখতে পারি, তাহলে এম ইকুয়াল টু প্লাস মাইনাস আই ওমেগা। এই সমীকরণের সাধারণ সমাধান হবে। তাহলে আমি দুটো সলিউশন পেলাম, সি টু দি পাওয়ার অফ m1t আর সি টু দি পাওয়ার অফ m2t। m1 m2 বললাম তাদের রুটসগুলো কত, প্লাস আই ওমেগা মাইনাস আই ওমেগা বসিয়ে দিলাম, তাহলে এইটা। এবার ডিফারেনশিয়াল ইকুয়েশনের এটাও সলিউশন হতে পারে, এটাও সলিউশন হতে পারে বলা হয়েছিল। তাহলে যদি এইটাও সলিউশন হতে পারে, এটাও সলিউশন হতে পারে, তাহলে এদের যোগফল উইথ কনস্ট্যান্ট কোনো দিয়ে গুণ করে এটাও এর সলিউশন হতে পারে, এটা বলা হয়েছিল। তাহলে কি এইটা হলো মানে এটা এই কম্বিনেশনটাকে, এই যে কম্বিনেশনটা হলো দুটো সলিউশনকে জুড়লাম ইউজিং কনস্ট্যান্টস, এটাকে বলে লিনিয়ার কম্বিনেশন। তাহলে যদি ইকুয়েশনটার এটা একটা সমাধান হয়, এটা একটা সমাধান হয়, এটাও একটা সমাধান হয়, তাহলে দুজনের লিনিয়ার কম্বিনেশনও ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান হবে, এটা প্রপার্টি।
যাই হোক, এবার এইটা আমরা অয়েলের ইকুয়েশন দিয়ে ভাঙতে শিখেছিলাম। তাহলে এটা কস ওমেগা টি প্লাস আই সাইন ওমেগা টি, এটা ভেঙেছিলাম। আর এদিকে A2 কস ওমেগা টি মাইনাস আই সাইন ওমেগা টি। তাহলে এটা ভাঙার পর কি হলো, যদি মনে না থাকে তাহলে একবার বলে দিচ্ছি। মনে পড়ছে, ই টু দি পাওয়ার অফ আই থিটা কে লেখা যায় কস থিটা প্লাস আই সাইন থিটা, আর ই টু দি পাওয়ার অফ মাইনাস আই থিটাকেও লেখা যায় কস থিটা মাইনাস আই সাইন থিটা। এইটাই, এইগুলোকে ইউজ করি এটা করেছি। তাহলে এই দুটো কনস্ট্যান্টের যোগ আর দুটো কনস্ট্যান্টের বিয়োগ, তাহলে তারাও তো কনস্ট্যান্ট, আর এইগুলো সব আমি কনস্ট্যান্টগুলোকে অনির্ণয় করে রেখেছি আপাতত। এগুলো পরে কন্ডিশন অনুযায়ী অ্যাডজাস্টেড হবে, কী করে হবে দেখছি। তাহলে এ হলো A1 প্লাস A2, আর এইখানে যে জিনিসটা আছে এটাও একটা কনস্ট্যান্ট, এটাকেও বি ধরলাম। তাহলে অর্থাৎ 1 নম্বর সমীকরণের সমাধান এ কস ওমেগা টি বা বি ক্লস ওমেগা টি। আমরা মনে করি এবার এগুলো কনস্ট্যান্টগুলো কি নিজের ইচ্ছা মতন নেওয়া, মানে বিভিন্নভাবে সি এ, এবার এগুলো কী হবে কন্ডিশন অনুযায়ী ফিট করাতে হবে। তাহলে এই যদি ইচ্ছে মতনই নেওয়া থাকে তাহলে এটাকে এইভাবেও লেখা যেতে পারে, এটাকে এ সাইন আলফা লেখা যেতে পারে, বিকে এ কস আলফা লেখা যেতে পারে। জাস্ট ম্যাথামেটিক্যাল ম্যানিপুলেশন, আর কিচ্ছুই না। তাহলে এক্সের ভ্যালুটা এর জায়গায় এ সাইন আলফা, বি এর জায়গায় এ কস আলফা বসিয়ে দিলাম। তাহলে এটা কি হচ্ছে, কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা পড়ে যাচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস আলফা। এবার এই আলফাটার মান যদি π/2 প্লাস ডেল্টা হয়, এগুলো জাস্ট বিভিন্নভাবে ফর্মগুলোকে দেখানো যাতে দেখে আমরা চিনতে পারি। তাহলে কি হবে, আলফাটা π/2 প্লাস ডেল্টা হবে, তাহলে এই সাইনটা কস হয়ে যাবে। এবার আসল কথাটা, 2, 3, 4, এটা 5ও বলতে পারি, এবং 5, 2, 3, 4, 5, এবং 2-এর মধ্যে এই সলিউশনগুলো পার্টগুলো যা আছে, এই 4টি সবই সমতুল্য এবং সবকটি সরল দোলগতি বোঝায়। এবার কি হবে, এগুলোকে বলা হয়, সবাইকে বলে জেনারেল সলিউশন। এগুলো এবার বিভিন্ন কন্ডিশন অনুযায়ী অ্যাডজাস্টেড হবে। কোনো সময় শুধুমাত্র এইটুকু পড়ে থাকবে, এটা থাকবে না, আবার কোনো সময় এইটা থাকবে না, এটা থাকবে। একইভাবে এগুলো কোনো সময় আলফাটা থাকবে না, কোনো সময় ডেল্টাটা থাকবে না, তো বিভিন্ন কন্ডিশনসে অ্যাডজাস্ট হবে, ওটা আমরা দেখছি। তাহলে এরা সবাই হলো সরল দোলগতি বোঝাচ্ছে। তাহলে অনির্দিষ্ট ধ্রুবকগুলির মান নির্ণয়, এবারই দেখবো যে কিভাবে ওগুলোকে এক একটা কন্ডিশনে ফিট করানো হচ্ছে। মনে করা যাক t=0, যখন আমি ক্যালকুলেশনটা শুরু করছি, কণাটি সাম্যাবস্থান থেকে x=x0 সরণ দিয়ে সরল দোলগতিটি শুরু করা হলো। অর্থাৎ কি করলাম, আমার যদি এটা পেন্ডুলামটা থাকে, পেনটা, তাহলে আমি এটা হলো তার সাম্যাবস্থান, আমি এটাকে কি করলাম, এটাকে একটু মানে তার প্রাথমিক অবস্থায় তাকে সাম্যাবস্থান থেকে x0 ডিসপ্লেস করলাম, সরণ দিলাম, দিয়ে তারপর শুরু হয়েছে যেটা, সেটা হলো সিম্পল হারমোনিক মোশনটা। তাহলে ইনিশিয়ালি ওর একটা ডিসপ্লেসমেন্ট আছে। ইনিশিয়াল বলছি কেন, কারণ আমি যেখান থেকে ক্যালকুলেশন শুরু করছি t=0-তে, কিন্তু যখন আমি এটাকে একটা পয়েন্টে নিয়ে গেলাম, একটা ডিসপ্লেস করালাম একটা পয়েন্টে, যে সেখান থেকে কি করলাম, সেখান থেকে জাস্ট ছেড়ে দিলাম, সেখান থেকে তারপরে তাকে ঠেলিনি বা কিছু করিনি, মানে তার উপর তো কোনো ফোর্স দিইনি, জাস্ট কি করেছি, তাকে তার যে পজিশনটা ছিল সেই পজিশন থেকে এইভাবে সরিয়েছি জাস্ট। তাহলে সরিয়ে কি করেছি, তাকে ছেড়ে দিয়েছি শুধু। তাহলে t=0-তে বেগ কত, dx/dt 0। তাহলে এবার এইটা ছিল আমাদের জেনারেল সলিউশন। প্রথমে এই সলিউশনটাকে দেখা যাক। তাহলে t=0 সলিউশনে t=0-তে বসিয়ে পাই
x0 ইকুয়াল টু a। কেন? কারণ t ইকুয়াল টু 0 যখন আমি বসাচ্ছি তখন সাইন 0 এই পার্টটা চলে যাচ্ছে, এটা থাকবে না, এইটা 1 হয়ে যাচ্ছে, তাহলে a পড়ে থাকছে। আর ওই টাইম t0তে কত? x0টা a। তাহলে x0 এর একটা মান পেলাম যেটা হলো আমার x0 প্রাথমিক সরণ। আর কি কন্ডিশন আছে যে ওর কিন্তু বেগ ছিল না, বেগ কিন্তু 0 থেকেই ও শুরু করেছিল এই এক্সট্রিম পয়েন্টেও। তাহলে dx dt মাইনাস a ওমেগা সাইন ওমেগা টি প্লাস b ওমেগা কস ওমেগা টি। কী করলাম? এর ডেরিভেটিভ করে নিলাম। তাহলে dx dtটা কত হলো? dx dtটা 0 হয়ে গেল। কেন? কারণ তার ভেলোসিটিটা 0। কখন? t ইকুয়াল টু 0তে। একইভাবে এখানে যদি টাইমের জায়গায় যদি 0 বসিয়ে দিই তাহলে কসটা সারভাইভ করবে 1 হয়ে, কিন্তু সাইনটা করবে না। এটা তার মানে থাকবে না, এ তার মানে থাকবে, আর এদিকে 0। তাহলে কি পাচ্ছি? বি ওমেগা ইকুয়াল টু 0। তাহলে ওমেগা তো 0 হতে পারে না, তাহলে বিটা কি 0 হয়ে গেল। তাহলে এবার কি হলো? আমাদের যে মেন ইকুয়েশনটা ছিল, তাহলে বিটা রইলই না, শুধুমাত্র এটার মান x0 রইল। তাহলে আমরা ইকুয়েশনটা এইটা পেলাম। তার মানে কি? x0টা হলো তার বিস্তার। এটাই তো আমরা চিনতে শিখেছিলাম। তাহলে এই কন্ডিশনে এইটুকু পার্টটা, এই গোটা, এটা হলো আমার জেনারেল সলিউশন, এটা হলো পার্টিকুলার সলিউশন। একটা পার্টিকুলার কেসে এই সলিউশনটা স্যাটিসফাইড হচ্ছে, হলো না? আবার ওরকম অন্য ক্ষেত্রে এটাও হতে পারে যে এ সারভাইভ করলো, এ করলো না, সেটা দেখা যাক এবার। এক্ষেত্রে মনে করা যাক কণাটি যখন সাম্যাবস্থানে ছিল তখন তার উপর একটি বল প্রয়োগ করে তার প্রাথমিক বেগটি v0 করার ফলে যাত্রাটি শুরু হলো। এবার তাকে আর টেনে আনছি না, আমি এভাবে যদি দেখাই, তাকে আর টেনে আনছি না কোথাও, মানে এভাবে দেখানোটা ভুল, কিন্তু আমি তো দেখাতে পারবো না অন্যভাবে। তাহলে একে আমি কি করলাম? একে আমি এইখানেই রাখলাম তার সাম্যাবস্থানে, কিন্তু তার উপর একটা কি করলাম? তার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। তাহলে যেই মুহূর্তে একটা ফোর্স অ্যাপ্লাইড হলো, সেই মুহূর্তে তার একটা ইনস্ট্যান্টেনিয়াস ফোর্সের জন্য তার ভেলোসিটিটা বেড়ে গেল। তার প্রাথমিক বেগটি v0 করার ফলে যাত্রাটি শুরু হলো। তাহলে t ইকুয়াল টু 0 সময়, মানে যখন থেকে আমাদের ক্যালকুলেশনটা শুরু হয়েছে, তখন আমাদের বেগটা v0 কোন জায়গাতে? x ইকুয়াল টু 0তে। একই কাজ, জেনারেল ইকুয়েশনটা নাও, একবার তার ডেরিভেটিভটাও করে নাও, কারণ দুটোই লাগবে। t ইকুয়াল টু 0তে এইখানে হলো কত? v0, যদি আমি এই ইকুয়েশনটাকে ইউজ করি, v0 ইকুয়াল টু প্লাস বি ওমেগা হলো। তাহলে কি পেলাম? বি এর ভ্যালু v0 বাই ওমেগা। আর এইটার জন্য t ইকুয়াল টু 0তে x ইকুয়াল টু 0। তাহলে এটা দেখাইনি, এটা করে বলেই দিচ্ছি তো কী হবে। এটা t ইকুয়াল টু 0তে x ইকুয়াল টু 0, তাহলে এটা 0, সাইন 0 তো এটা থাকছেই না, আর এটা 0, a কস ওমেগা টি 1 হয়ে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু 0। তাহলে এটা থেকে a ইকুয়াল টু 0 আসছে, এটা থেকে b ইকুয়াল টু v0 বাই ওমেগা আসছে। তাহলে এবার এক্ষেত্রে কি হচ্ছে? সলিউশনটা এইটুকু পার্টটুকু পড়ে থাকছে, মানে বি এর অংশটা, আর বি এর মান v0 বাই ওমেগা সাইন ওমেগা টি। তাহলে বোঝা গেল যে কিছু কিছু ক্ষেত্রে সাইন ওমেগা টি হবে, কিছু কিছু ক্ষেত্রে কস ওমেগা টি হবে। আরও প্রিসাইসলি বলতে গেলে, যখন এন্ড থেকে শুরু হবে তখন কি হবে? তখন কস হবে। যখন এন্ড থেকে শুরু হবে না, মিডিল মানে সাম্যাবস্থান থেকে শুরু হবে, তখন সাইন ব্যবহার হবে। এবার কেন এটা হচ্ছে তাই মনে রাখার আরেকটা খুব সোজা রাস্তা আছে। সেটা বলার আগে কিছু জিনিস বলে দিই, আরেকটা কেস নিয়ে আলোচনা করি। এবার দুটো যে কেস হয়েছে, সেই দুটো কেসকে একসাথে যুক্ত করা হচ্ছে। t ইকুয়াল টু 0তে কণাটি সাম্যাবস্থান থেকে x ইকুয়াল টু x0 সরণ দেওয়ার সাথে সাথে, মানে কি করলাম? তার সেন্টার পয়েন্টে ছিল, আমি তাকে একটা ইনিশিয়াল একটা ডিসপ্লেসমেন্ট দিলাম, তার সাথে তাকে কিন্তু জাস্ট রিলিজ করলাম না, তাকে একটা ফোর্স দিয়ে রিলিজ করলাম, একটা ফোর্স অ্যাক্ট করিয়ে।
তো অর্থাৎ তার মধ্যে একটা প্রাথমিক বেগ সঞ্চার করলাম, তো দেওয়ার সাথে সাথে একটি প্রাথমিক বেগ v0 ও ব্লকটির প্রাথমিক ও ব্লকটিকে দেওয়া হলো, ফলে দুটো কন্ডিশন এলো। t ইকুয়াল টু 0 ইনিশিয়ালি তার একটা ডিসপ্লেসমেন্টও আছে, আবার তার একটা ইনিশিয়াল ভেলোসিটিও আছে। জাস্ট কি করি, একটা একটা করে স্যাটিসফাই করাই। প্রথম কন্ডিশন যখন স্যাটিসফাই হবে তাহলে x নট ইকুয়াল টু a, আমরা যেটা আগে পেয়েছিলাম। পরেরটা যখন স্যাটিসফাই হবে তখন v নট ইকুয়াল টু b ওমেগা, এটাও আমরা দ্বিতীয় কন্ডিশনে পেয়েছিলাম। তাহলে দুটোই স্যাটিসফাই করছে, এ আর বি এর দুটো মানই আছে, কেউ 0 হচ্ছে না। তাহলে ইকুয়েশনটা x ইকুয়াল টু, এই ইকুয়েশনটা এইরকম হয়ে যাবে। জাস্ট দুটোর যেহেতু দুটো কন্ডিশনই রইল, ওই জন্য দুটো সলিউশনই স্যাটিসফাই করলো উইথ অ্যাপ্রোপ্রিয়েট কনস্ট্যান্টস। তার মানে কি দেখা গেল, আবার ওই কথাটাই, এটাও এর সলিউশন কোনো একটা কন্ডিশনে, আবার এইটাও এর সলিউশন কোনো একটা কন্ডিশনে, আবার দুজনকে একত্রিত করে উইথ পার্টিকুলার কনস্ট্যান্ট যেটা যে কেসে স্যুট করবে, তাদের লিনিয়ার কম্বিনেশন, লিনিয়ার মানে যোগ একটা লিনিয়ার অপারেটর, তা লিনিয়ার কম্বিনেশনও এর একটা সলিউশন হতে পারে, মানে এর একটা উত্তর হতে পারে। মানে এই গোটাটাও এটা সিম্পল হারমোনিক মোশনকে রিপ্রেজেন্ট করতে পারে। এবার আমরা তো এতক্ষণ ধরে একটা কাজ করেছি, আমরা বলেছিলাম যে অনেকগুলো ইকুয়েশন, বারবার সাইন আর কস ওই পার্টটা ধরছিলাম কেন, আমরা বলেছিলাম এটাও এর সলিউশন হতে পারে সিম্পল হারমোনিক। তাহলে এইটা বসিয়ে এবার দেখা যাক। তাহলে এক্ষেত্রে যদি x ইকুয়াল টু a cos ওমেগা টি কে সরল দোলগতির সাধারণ সমাধান মনে করি, এক্ষেত্রে a এবং আলফা অনির্ণেয় এবং এগুলোকে ডিটারমাইন করতে হবে। তাহলে আরেকটা মজার জিনিস যেটা আমরা আগে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ভিডিওতে পড়েছিলাম, সেটা আবার আসছে, যে আমার কিন্তু কনস্ট্যান্ট যে অর্ডারের ইকুয়েশনটা, কনস্ট্যান্টগুলোকে আমি কিন্তু ডিফারেন্ট ফর্মে লিখতে পারি, কিন্তু কনস্ট্যান্টের সংখ্যা ন্যূনতম দুটো হবেই। ওখানে এ আর বি রূপে ছিল, এখানে এ আর আলফা রূপে আছে, সেইভাবে অ্যাডজাস্টেড হবে। আচ্ছা, যদি আমরা এই সলিউশনটা নিই, একই ঘটনা, টি ইকুয়াল টু 0-তে এক্স ইকুয়াল টু x0 এবং dx dt ইকুয়াল টু v0। তাহলে এক্স নট ইকুয়াল টু a cos আলফা এবং dx dt ইকুয়াল টু মাইনাস a ওমেগা সাইন ওমেগা টি প্লাস আলফা। মানে ইনিশিয়ালি আমি যদি ইনিশিয়াল কন্ডিশন লাগাই, তাহলে এটা x0 হয়ে যাচ্ছে, টিটা 0 হয়ে যাচ্ছে, টি এর সাথে যেটা আছে সেটা পুরোটা 0, তাহলে এই cos আলফা। এটাই ডেরিভেটিভ করলাম, এইটা আসছে। ডেরিভেটিভে কি আছে, ইনিশিয়াল কন্ডিশনে v0, তাহলে এইটা ইনিশিয়ালি 0 হয়ে যাচ্ছে, এই আলফাটা সার্ভাইভ করছে, এটা রইল। তাহলে আমি দুটো কন্ডিশন পেলাম, এটা একটা কন্ডিশন পেলাম, এটা একটা কন্ডিশন পেলাম। এখান থেকে আমি ততক্ষণ অবধি সলিউশন লিখতে পারবো না যতক্ষণ আমি দুটো কনস্ট্যান্ট, যেমন ওখানে করেছিলাম এ আর বি এর ভ্যালু বার করা, এখানে আলফা এবং এ এর ভ্যালু বার করতে হবে। তাহলে আমি এবার ম্যাথামেটিক্যাল জাগলারি আর কিচ্ছু নেই, এবার স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং করলাম একটু অ্যাডজাস্ট করে, তাহলে এই সলিউশন এলো। এখান থেকে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার কমন নিয়ে নিলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 হয়ে যায়, আমরা জানি। সেখান থেকেই কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা 1 হয়ে যাচ্ছে। এ স্কোয়ার ইকুয়াল টু এই গোটাটা রইল। এবার দেয়ারফর তাহলে এ এর ভ্যালুটা হবে রুট আন্ডার এটা। আর কি হচ্ছে, শুধু এর ভ্যালুটা তো বার করলে চলবে না, আলফার ভ্যালুটাও বার করতে হবে। তাহলে একইভাবে আমি যদি ডিভাইড করে দিই, তাহলে ট্যান আলফা পেয়ে যাব, করে একটা মাইনাস আছে, করে এইটা আসবে আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স এটা আসছে। তাহলে সলিউশনটা কেমন দেখতে হলো, এক্স ইকুয়াল টু, আমার এখানে প্রথমটা হলো এ, তাহলে এর ভ্যালুটা এটা হলো, আর আলফার ভ্যালুটা এটা হলো। তাহলে এই গোটাটা হলো এর সলিউশন। এই একটু বড়। এবার বারবার বলছি, এইগুলো প্রথমে একটু শক্ত লাগবেই, কারণ জিনিসটা সত্যিকারেরই শক্ত। আর আলটিমেটলি পরীক্ষায় ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করতে হবে। আমি যতই ব্যাপারটাকে ভালো করে ভিজুয়ালাইজ করতে পারি, সেটা তো দরকার, সেটা তো প্রাথমিক কন্ডিশন, সেটা অবশ্যই দরকার। কিন্তু আমাকে অঙ্কগুলো করতে গেলে আমাকে ম্যাথামেটিক্সে একটু ভালো হতে হবে, মানে করে 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 প্র্যাকটিস করতে হবে। ওই জন্য শুধু আমি রেকমেন্ড করব, একবার দেখে নেওয়ার পর, একবার ভিডিওটা এমনি দেখে নিলে, তারপরে যদি প্রথমে অসুবিধে হয়, তারপরে আবার ভিডিওটাকে
দেখে 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 ক্যালকুলেশনগুলো আমি যেমন করেছি এগুলোকে দরকার নেই, আমি এখানে স্টেপ জাম্প করেছি, যদি মনে হয় তাহলে ভেঙে স্টেপ মানে মাঝখানে স্টেপগুলো নিজে করে এই সলিউশনটা যখন আসবে আবার এই স্টেপগুলো করে তারপর সলিউশন আসবে, ওরকম কিছুই নেই। এবার এরকম বইগুলোতেও হয় যে এই সলিউশন থেকে আমরা এটায় আসতে পারি, ওরা লিখে দেয়, তা আমরা মাঝখানে স্টেপসগুলো করি, তো একই ব্যাপার। তো এখানে স্টেপসগুলো আমি অনেক স্টেপ জাম্প করেছি কারণ অনেক হয়ে যাবে, এবং তো এখানে এখানে আস্তে 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 নিজে সলিউশনগুলোকে করা, মাঝখানে স্টেপসগুলো করে সলিউশনটাকে আনা, আমার মাঝখানে স্টেপসগুলো করে সলিউশনটা আনা এর সাথে মিলবে। তো এই প্রসেসে করতে 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 ট্রেনিংটা হয়ে যাবে অঙ্কের, তাহলে যখন প্রবলেম আসবে তখন আমরা, আর ভিজুয়ালাইজেশন তো বুঝতেই পারছি ওটা তো পারবই, তার সাথে অঙ্কটা রপ্ত হয়ে যাবে। এবার এইটা না নিয়ে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফাও নিতে পারতাম, তাহলে সেক্ষেত্রেও কন্ডিশনকে স্যাটিসফাই করালে এ ও আলফার কী মানের পরিবর্তন হয়। টিকে সরলদৈর্ঘ্যটি সাধারণ সমাধান মনে করি, তবে দেখা যাক এ এবং আলফা মানের কী পরিবর্তন হয়। একই কন্ডিশন টি ইকুয়াল টু 0-তে এক্স নট বসিয়ে এবং ডিএক্স ডিটি ভি নট বসিয়ে আমি ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি, আবার স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং করে আবার কাজ করে একইভাবে প্রসিড করে আমি দেখছি ডিসপ্লেসমেন্টের মানে অ্যাম্পলিটিউডের কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু এক মিনিট, এইটা কস হয়ে গেছে, এটা সাইন হবে করে, এটা কস হবে, এটা সাইন হবে কারণ আমি সাইন দিয়ে তো রিপ্রেজেন্ট করছি, ক্যালকুলেশন ঠিকই আছে। আচ্ছা, তো একইভাবে ক্যালকুলেশন করে আমরা এটা যেটা পাবো সেটা হলো এইটা অ্যাম্পলিটিউডটা পাল্টাচ্ছে না, কিন্তু এইটা দেখবো একটা চেঞ্জ দেখা যাচ্ছে এর মধ্যে। তাহলে একই কন্ডিশনে সাইন আর কোসাইনের ভ্যালু তো পাল্টে যায়, তার মানে একটা চেঞ্জ হবে, সেই চেঞ্জটা আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি, আগেরটার ভ্যালু আর পরেরটার ভ্যালু কম্পেয়ার করলে এটা দেখতে পারবো। এবার আমরা যে সিদ্ধান্তগুলোতে পাই যেটা আমরা বলেছি, তাহলে প্রথম কন্ডিশন কী ছিল, আমি প্রাথমিক অবস্থা একটা ডিসপ্লেসমেন্ট দিয়ে শুরু করেছিলাম কিন্তু আর কোনো বেগ ছিল না, তাহলে সেটা এইরকম সলিউশন এসছিল। এবার কসের কার্ভটাকে দেখতে হয় এই রকম হয় কসের কার্ভটা, 0-তে ভ্যালুটা 1 হয়, তারপরে কি π/2-তে 0 হয়ে যায়, তারপরে আবার মানে 0 π/2 তারপরে এইভাবে পাইতে -1 হয়। তো এইটা হলো আমার কসের কার্ভ, আর এইটা হলো আমার সাইনের কার্ভ, এই নিচেরটা। এই কার্ভগুলো আমাদের চিনে রাখতে হবে, এগুলো ফ্যামিলিয়ার কার্ভ, এগুলো আলাদা করে সব দেখার দরকার নেই, অঙ্ক করতে 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 দেখতে দেখতে এগুলো চেনা হয়ে যাবে আমাদের। তো আমরা ইনিশিয়াল কন্ডিশনে কি পেয়েছিলাম, যেখানে প্রাথমিক অবস্থায় একটা স্মরণ ঘটেছে, আমরা দেখেছিলাম এই কস ওমেগাটি, তাহলে টি ইকুয়াল টু 0-তে তার একটা বিস্তার আছে, কার্ভ থেকেও দেখছি, তাহলে আমরা এইটা আমাদের স্যাটিসফাই করছে আমাদের ইনটিউশনটাকে। পরেরটাই কি পেয়েছিলাম, ও প্রাথমিক অবস্থা থেকে শুরু করেছে কিন্তু তাকে একটা বেগ দিয়ে দিয়েছে ইনিশিয়ালি, তার মানে ইনিশিয়াল কন্ডিশনে তার কিন্তু স্মরণ নেই টি ইকুয়াল টু 0-তে, কিন্তু আস্তে আস্তে হয়েছে। তো এই হলো আমাদের কস আর সাইন গ্রাফগুলো একটু চিনে রাখা। এবার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, অ্যাম্পলিটিউড অবধি যেতে পারে, কারণ কসের ভ্যালু +1 -1 হতে পারে, তাহলে +a হতে পারে বা +b - b হতে পারে। তাহলে সাইনের ক্ষেত্রে যদি মনে হয় তাহলে এটা b আর এটা -b করে দিলে অসুবিধা নেই, ঠিক আছে। এগুলো তোদের অ্যাম্পলিটিউড বোঝায়।